Okay, so this is official lecture 20 না? হ্যাঁ, আচ্ছা আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমি আজকে খুবই এক্সট্রিম একটা কঠিন দিনের সম্মুখীন। আপনারাও আজকে কঠিন দিনের সম্মুখীন। এই এখন কিছুক্ষণ ম্যাথ করবেন। ম্যাথ করার পরে 10-15 মিনিট ম্যাথ করেই আমাদের হচ্ছে এক্সাম অ্যাসাইন হবে। আমি যেভাবে নেই, এক্সাম প্রি-শিডিউল করা আছে। যেমন মেকআপ ক্লাস টেস্ট, মেকআপ এক্সামের সময় আমাকে অনেকে মানে গুগল ক্লাসরুমে পোস্ট করেছেন। দেখেন আমি খুব ক্লিয়ারলি আমাকে ফোন করেছেন, আমি বলে দিয়েছি যে গুগল ক্লাসরুমে প্রি-শিডিউল করা। প্রি-শিডিউল মিনস এটা আমি যদি এটা করার রিজনটা আমি বলি। ধরেন খুব এক্সট্রিম লেভেলে আমার কোনো প্রবলেম হলো। তাতে যাতে আমার তখন অ্যাসাইন না করতে হয়, যেন প্রি-শিডিউল করে রাখি। সো দ্যাট এক্সাম অটোমেটিক্যালি অ্যাসাইন হয়ে যাবে। আপনি জাস্ট ওটা গুগল ক্লাসরুমটা রিফ্রেশ দিবেন এন্ড ইউ উইল গেট দ্য কোশ্চেন। এরকম হচ্ছে গিয়ে বিষয় থাকে। তো এই সুবিধাটার জন্য দেখা যায় যে আমি প্রি-শিডিউল এক্সাম সবসময় করে রাখি। আপনাদের এক্সামটাও আজকে প্রি-শিডিউল করা আছে 9টার সময়। তো আমরা যাই করি না কেন অটোমেটিক্যালি 9টার সময় আমাদের গুগল ক্লাসরুমে হচ্ছে গিয়ে আমাদের এক্সামটা প্রি-শিডিউল মানে অ্যাসাইন হয়ে যাবে। এখন আসি, ওটা টাইম হচ্ছে 45 মিনিটস এবং ওটার জন্য আপনি উইল গেট 45 হলে 9টার সময় অ্যাসাইন হলো, 9টা 45-এ আমার টাইম শেষ। আমি এরপর এটা 10টা 5 পর্যন্ত লাস্ট টাইম অফ সাবমিশন রেখেছি, হুইচ মিনস 10:04.59 সেকেন্ড যখন হবে, তো তার মধ্যে যদি আপনি সাবমিট করেন, ইন দ্যাট কেসেস এটা কিন্তু লেট সাবমিশন হবে না। বাট কোনো কারণে যদি আপনি এটাকে আহ 10টা 5-এও অ্যাসাইন করেন, তখন কিন্তু এটাকে আমরা আর মানে এখানে আমাকে লেট সাবমিশন। এবার আজকের এখানে আমি স্ট্রিক্টলি লেখা আছে, নো এক্সকিউজ অ্যাবাউট দ্য লেট সাবমিশন উইল বি অ্যাকসেপ্টেড। কোনো ধরনের কোনো এক্সকিউজ আমি শুনতে স্যার ম্যাডাম ইন্টারেস্টেড না। আমি যে সিচুয়েশন এক্সাম নিচ্ছি এর থেকে বড় সিচুয়েশন হতে পারে। মানে আমার আমার সিচুয়েশন যে বলছে আনটলারেবল। আমি এখন এখন আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমি কেমন টাইম পাস করছি, আমার যে টাইম ইন আদার্স, এটা ওয়াজ আমি যেরকম সিচুয়েশন আছে আমার মতো সিচুয়েশনে থাকলে বিলিভ করেন আপনার এক একটা উল্টাপাল্টা কাজ হয়ে পড়ে থাকছে। এরকম হচ্ছে অবস্থা। এই অবস্থায় আমি রেগুলার বেসিসে হাসি মুখে আপনাদের সাথে ক্লাস নেই। যখন সুবিধা হয় ইটস ট্রু, মাঝে মধ্যে রিশিডিউল করতে হয় বা এটা সেটা, কিন্তু কোনো ক্লাস মিস দেই নাই। কোনো জায়গায় মানে নিজের দায়িত্ব থেকে সরে আসি নাই। যতটুকু আমার উপর অ্যাসাইন করা হয়েছে, রেজাল্ট ঠিক টাইমে ইনপুট দিয়েছে। ইভেন আপনাদের রেজাল্ট আপডেটেড, আপনাদের যে ওয়েবসাইট আছে রেজাল্ট সাবমিশনের, সেখানে আপনাদের রেজাল্ট স্টিল নাও যতটুকু, লাইক আমার একটা ক্লাস টেস্ট হয়েছে, আমার ইয়াটা হয়ে গেছে, এটা আপডেট। এবং নেক্সট উইক আমি একটা আপনাদের যে প্রেজেন্টেশন সেশন, যেটা ভিডিও প্রেজেন্টেশন, যেটার জন্য আমি করতে পারি, ওটা সেশন ইনশাল্লাহ নেক্সট উইকে আমার ব্যানার হয়ে গেছে। আমি ব্যানার আজকে শেয়ার করবো এবং জুম লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেবো। নেক্সট উইক টুইসডে অন 7 to 8 PM আমাদের একটা ইভেন আমি একটা সেশন নিব আপনাদের, আমি সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমি এটাই বলতে চাচ্ছি যে সবকিছু করে যাচ্ছি, সবকিছু করছি, তো এত কিছু করছি, মানে এটাই বললাম যে আমি যে সিচুয়েশনে আছি এই জায়গায় আপনি আমার যেমন অন্য কেউ হলে, যারা আমার সিচুয়েশন জানে, 2-1 জন জানে, খুব অল্প মানুষজন জানে, তারা বলছে যে আমি মানে লাইক আমি অনেক ব্রেভ, এই কারণে হয়তো বা আমি এগুলা নিতে পারতেছি, আমার যে অন্য কেউ থাকতে পারতো না। এটাই হচ্ছে কথা। আমি নিজের জাহিরও করছি না, আবারও বললাম নিজের জাহির করছি না, নিজেরটা বুঝা বলছি না, আমি জাস্ট বলছি মানুষের লাইফে টাফ সিচুয়েশন আসে, আমারটা খুব টাফেস্ট হয়ে গেছে বিকজ একবারে সব আমি ফেস করছি। এটাই হচ্ছে ব্যাপার। তাও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখন অনেক ধৈর্য দিয়েছেন। এটা আমার হয়তো দরকার ছিল, আমার মধ্যে অনেক সবর আসছে, এটা আমার ছিল না, আলহামদুলিল্লাহ বলছি। এটা মানে আমি ওটা না হলে আসলে হয়তো আমার পক্ষে পসিবল হতো না এই টাফ সিচুয়েশনটা পাস করা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা ছিলাম, আমরা আনএমপ্লয়মেন্ট নিয়ে স্টাডি করছিলাম, তাই না? আমরা কি আনএমপ্লয়মেন্ট নিয়ে স্টাডি করা শুরু করেছি না? জি ম্যাম। চ্যাপ্টার 5 করে ফেলেছিলাম, আনএমপ্লয়মেন্ট নিয়ে স্টাডি করেছি। আনএমপ্লয়মেন্ট নিয়ে স্টাডি করেছি, দেন আমরা পড়েছি যে ওয়াই আনএমপ্লয়মেন্ট ইজ এ প্রবলেম, আমরা সেটা সম্পর্কেও জেনেছি এবং উই গেট আইডিয়াস অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট। আজকে আমরা যেটা করবো জাস্ট একটা ম্যাথস করবো, তারপরে আপনাদের এক্সাম শুরু হবে, দ্যাট ইজ দ্য 3 ইন্ডিকেটরস ইন লেবার মার্কেট। আমরা যখন লেবার মার্কেটটা দেখবো, দেখেন আমরা এখানে সেল করছি কি, আমরা এখানে সেল করছি হচ্ছে লেবার, and we get a clear idea about circular flow diagram. So I think you can remember there is a market for goods and services, and another market is market for factors of production.
So more specifically, the factors of production, which is land, labor, capital, those are sell on that market. ওই মার্কেটটাকে একটু ভাঙি না, মার্কেটে 3টা প্রোডাক্ট সেল হচ্ছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। এখন এই যে এমপ্লয়মেন্টই বলি আনএমপ্লয়মেন্টই বলি, দিস থিং ইজ রিলেটেড উইথ human resource, like our effort, our physical effort, our mental effort, those are human resource. So if I talk about the human thing, that means human effort, it's actually indicates the labor market. So আমরা যেটা নিয়ে আসলে এখানে আলোচনা করছি, এটা যে মার্কেটটাতে সেল হয়, অবভিয়াসলি মার্কেট ফর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আমি এটাতে বলছি। তো এটাকে ভাগ করা যায়, একটা কিন্তু অনেক বড় মার্কেট। যেন আমি বলছি মার্কেট ফর গুডস এন্ড সার্ভিস, কারণ এই মার্কেটের মধ্যে চালের মার্কেট, ডালের মার্কেট, মানে যা মার্কেট আছে, গুডস এন্ড সার্ভিস, এডুকেশন মার্কেট, হেলথ কেয়ার, শেল্টার, ক্লোথ, সবই আসবে। ক্লোথ বললে ক্লোথ তো শুধু ঢাকা কলেজের উল্টা পাশে পাওয়া ক্লোথ না, সেটা নিউ মার্কেটে পাওয়া ক্লোথও হতে পারে, সেটা ইসলামপুরে পাওয়া ক্লোথও হতে পারে, সব ধরনের মার্কেট আসবে, এটাই বলতে চাচ্ছি। তো ঠিক একইভাবে যে মার্কেটটাতে আমার লেবার সেল হয়, which means our human capital, that kind of market is called labor market. So there are 3 indicators to find out how that market doing, and from that indicators actually we can focus about that economy. যে বলেছিলাম না যে unemployment is a macroeconomic indicator, so we will find out, বা আমি যেমন ইকোনমিক গ্রোথের কথা বলেছেন যে that's a macroeconomic indicator. Why? এই কোশ্চেনের অ্যান্সার গুলো পাবেন, because we can focus something from here. So let's focus on the indicators. So there are actually 3 indicators in labor market. The first one is unemployment rate, employment to population ratio, and third one is labor force participation rate. And just So, like, ma'am, yes, জি স্যার, আমাদের এই ম্যাপটা তো হয়ে গেছিল। আমি কি ম্যাথস করিয়েছি? জি ম্যাম। আর ইউ শিওর? আমার আনএমপ্লয়মেন্ট রেট আর কি, আমি কি, আমার যতটুকু মনে পড়ছে আমি আপনাদের হচ্ছে ইয়া করিয়েছি, টাইপস অফ আনএমপ্লয়মেন্ট পড়িয়েছি, ফ্রিকশনাল, স্ট্রাকচারাল, সাইক্লিক্যাল এন্ড ম্যাথও করেছিলেন একটা, ক্লাসে একটা ম্যাথ করাইছিলেন, ম্যাথস পড়িয়ে ফেলেছি। একটা ম্যাথ করাইছিলেন আর একটা ম্যাথ দেখাতে চাইছিলেন। আনএমপ্লয়মেন্ট রেটের যে ম্যাথের গুলো, এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ারলি বলেন, ফর্মুলা গুলো দেখিয়ে ফেলেছে, এই তো, এই যে মার্ক করেছে, কিন্তু ম্যাথসটা কি করেছি? ম্যাম একটা ম্যাথ দেখানো হয়েছিল, একটা কিন্তু ম্যাথ বাকিগুলো ছিল ম্যাম, বলা হয়েছিল যে আজকে ওই জি ম্যাম, একটা ম্যাথ করাইছিলেন ম্যাম। আচ্ছা, তার মানে আমি ম্যাথসও স্টার্ট, আচ্ছা ঠিক আছে, তাহলে তো একটু আলোচনা করতে পারি, এটা সমস্যা না। আর ক্লাসিফিকেশনটা দেখিয়ে ফেলেছে আনএমপ্লয়মেন্টের। জি ম্যাম, ক্লাসিফিকেশন জি দেখানো ম্যাম। হয়েছিল। তাহলে আমি যেহেতু অলরেডি আলোচনা করেছি এবং ম্যাথসটা আমাদের দেওয়া আছে, আমি ম্যাথসে চলে যাব। তার আগে আমি একটু যেটা যে প্রিভিয়াস একটু আলোচনা করতে, সেটা একটু করে দিই। হ্যাঁ, তো যেটা আমরা দেখেছিলাম যে 3টা আমরা হচ্ছে গিয়ে ইন্ডিকেটরস দেখেছিলাম। দ্য ফার্স্ট ওয়ান ইজ আনএমপ্লয়মেন্ট, এন্ড জাস্ট লাইক বিফোর আমি বলেছি ইকোনমিক্স এর সাথে মজার বিষয় হচ্ছে কি দ্য ওয়ার্ড উইল সে হোয়াট ইজ ইট। সো আনএমপ্লয়মেন্ট রেট, that means we will find out the number of unemployed person in an economy, or employment to population ratio, that means we will find out how many people will get job from the entire population. এখন কথাই হচ্ছে the entire population will not get the job, on only the specific people, that means who are under the working age, they will get the job. So আমরা সেটার রেশিওটা বের করবো, the number of people from the working age they are getting job, and the labor force participation rate, which actually indicates my interest to be in the labor force, that means my willingness to be in the labor force. So and there is a very common formula, এটা আমরা বলেছিলাম যে এটা যে কোনো ধরনের রেট বা রেশিও বের করার জন্য, স্পেশালি ইন ইকোনমিক্স আমরা এইভাবে ইউজ করে থাকি। ইভেন আপনাদেরও সায়েন্টিফিক্যালি কোনো টার্ম গুলো যখন আমরা বের করছি, সেখানেও আমরা দেখা যায় যে ইনফরমেশন গুলো বের করার জন্য আমরা সেম ফর্মুলাটা ফলো করতে পারি। সো ফর্মুলাটা অনেকটা এরকম যে the related term will be divided by the total term and then it will be multiplied by 100, এরকম একটা বিষয় এখানে আসবে। তো 3টা ফর্মুলা যেহেতু পড়িয়ে ফেলেছে, আমি তাহলে এখানে আলোচনাও করেছি how the related term will be divided by total term, then this whole thing will be multiplied by 100. তো একটু কষ্ট করে আমি এখন তাহলে আমার এই হোয়াইট বোর্ডটাতে চলে যাচ্ছি। আমি যদি ইনফরমেশন গুলো দিয়েছিলাম, আমার সাথে একটু ইনফরমেশন গুলো শেয়ার করতে হবে, বিকজ আমি তো আর ইনফরমেশন গুলো জাস্ট ইনস্ট্যান্ট দিই, অত মনে নাই। তো আমি যে ইনফরমেশন গুলো জানতে যাবো, সেগুলো আমাকে আরেকবার একটু বলবেন, আমি এটা একটু রাইট ডাউন করব, তারপরে হচ্ছে গিয়ে লিখবো, মানে আমরা ম্যাথসটা সলিউশনে যাব এবং দেন আমরা এক্সামে চলে যাব। তো আমি নাম্বার অফ এমপ্লয়মেন্টের সংখ্যা কত দিয়েছি?
ম্যাম 159.23 159.23 মিলিয়ন। নাম্বার অফ এমপ্লয়মেন্ট হচ্ছে 159.23 মিলিয়ন। 159.23 million. And then labor force Labor force 201.45 million. 2 point working age population দাঁড়ান wait. It was 212.09. 212.09 million. Okay. So already we find out the unemployment rate. What was that? তাহলে তো আমি এটাও বলেছি যে labor force is equal to the sum of employment and unemployment. From there, we find out the number of unemployment, the unemployed person, because এখানে labor force আমার যেহেতু unemployment rate যখন বের করতে যাচ্ছি, we need the value of unemployment, the number of people unemployed, but it doesn't given here. So আমরা যেটা করেছি যে we just subtract the number of employed from the labor force and we find out the number of unemployed. They divided it with the labor force and multiply the whole thing with 100 and we find out the unemployment rate. So what was that? 20.95%. 20.95. ওকে, পরেরটাতে চলে যাই। সেটা হচ্ছে কি পরের যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি লেবার এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও। আমরা এটা বের করার চেষ্টা করব। একটু শর্টকাটে লিখি যেহেতু টাইমিং চলে আসতেছে। এমপ্লয়মেন্ট টু পপুলেশন রেশিও, so আমরা যেটা বের করার চেষ্টা করছিলাম employment to population ratio, that means we are trying to find out the number of people who are getting job from the working age population. So the formula was like this, that is the number of people employed will be divided by the working age population, then the whole thing is multiplied by 100. So the number of people employed, it was 159.23 million. জি বলেন। আমি এগুলোও করে ফেলছি, আমরা পুরো ম্যাথটা করে ফেলছিলাম। পুরো ম্যাথস করেছি? জি ম্যাম। জি ম্যাম। আমি এত কিছু পড়েছি লাস্ট ক্লাসে, তাহলে আজকে আমার আসলে কি ধরার কথা? ইনফ্লেশন ধরার কথা? ম্যাম ইনফ্লেশন একটু পড়াইছিলেন, ধরছিলেন ম্যাম, একটু ধরাইছিলেন। ম্যাম লাস্ট ক্লাসে আসলে অনেক কিছু পড়ানো হয়েছে। আগে একটা ক্লাসে যা পড়াইছেন লাস্ট ক্লাসে একটা ক্লাসে 3-4টা ক্লাসে সমান পড়াইছিলেন। না এত টেনে গেছি। আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলেন, আমি কি প্রত্যেকটা ইন্ডিকেটরের এক্সপ্লেনেশন করেছি? জি ম্যাম। ওকে জোস, তাহলে তো অনেক কিছু আসলেই পড়িয়েছি আমি, আই মাস্ট সে। আচ্ছা তাহলে আমি আমাদের বইয়ে ব্যাক করি, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক কিছু পড়েছি। সো আমরা তাহলে যেটাতে ছিলাম সেটাতে আসি। তাহলে আমরা অলরেডি ইনফ্লেশন স্টার্ট করে ফেলেছি, মোস্ট অফলি ইনফ্লেশনের ডেফিনেশন দিয়েছি। আমার আজকে হয়তো ইভেন ওইটাও তাহলে পড়াই ফেলছে আমার যতটুকু মনে পড়ছে, ওয়াই ইনফ্লেশন ইজ এ প্রবলেম, তাই না? জি ম্যাম, ওখানে হচ্ছে 4টা ইয়া ছিল। হ্যাঁ, redistribution of income, redistribution of wealth, lowering the real GDP and employment, and divert resources from the production. So এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা হয়তো এটা প্রথম 2টা করানো হয়েছিল ম্যাম, লাস্টের 2টা ম্যাম করানো হয় নাই। ম্যাম এই চারটা ম্যাম ভালোভাবে করানো হয়েছিল না। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, মানে এখান থেকে কোশ্চেন করার মতো একটা জায়গা যেখানে হচ্ছে গিয়ে আসলে আমরা বের করি যে ওয়াই ইনফ্লেশন ইজ ইনফ্লেশন আর ডিফ্লেশন যাই বলি না কেন, ইটস অ্যান ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটর। তো এটাও কেন একটা প্রবলেম আমরা সেটা আসলে বের করবো, এবং দেন আসলে আমরা উই উইল ফোকাস অন দ্য টপিক। আজকে শেষ করে ফেলতে পারতাম রে, ইনফ্লেশন ক্যালকুলেশন শেষ করে ফেলতে পারতাম। আচ্ছা থাক, তো আমরা চলে যাব হচ্ছে কি হাউ টু ক্যালকুলেট দ্য ইনফ্লেশন রেট, আমরা সেখানে যাব। আচ্ছা, তো রিজন গুলো যেগুলো আমরা দেখছি, মানে ইনফ্লেশন একটা ইকোনমিতে, অল ওভার ইকোনমিতে দেখা যাচ্ছে এই প্রবলেমটা আমিও ফেস করব, আপনিও ফেস করবেন, সবাই এটা ফেস করবে, এই ধরনের একটা প্রবলেম তৈরি করে। প্রবলেমস গুলোর মধ্যে ফার্স্টে আছে হচ্ছে দ্য রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম, redistribution of wealth, then lowering the real GDP and employment, divert resources from the production. খুব ইজিলি বুঝে, এখানে বইও আছে, আমরা তো এখানে দেখবই, বই থেকেই পড়ছি যেহেতু।
So the redistribution of income means like when there is inflation. Say for example, আমি একটা example দিয়েছিলাম last class এ, so আমরা যে 5% inflation rate হিসাব করছিলাম যে your earning is 100 টাকা. So when there is no inflation, suppose there is no inflation or there is a moderate level of inflation, you spend 90 taka per day to your expenditure purpose. That means to maintain a living standard like for food, clothes, shelter, healthcare, everything you need 90 taka per day. So your saving here is 10 taka. So now there is inflation. So if there is inflation, it doesn't mean your income will increase. Your income is as it is. So your income was like as it is, but there is inflation. So suppose, for example, now your daily expenditure increases to 95 taka. So when your daily expenditure increases to 95 taka, now your savings has become 5 taka per day. So when your savings is 5 taka per day, which means when your savings is 5 taka per day, which means for inflation, now you're getting the same amount of salary, or your earning is same like before, but your expenditure increases, which means you're getting the same amount of product, but you have to spend more. And more specifically, because of this inflation, that means you have to spend more for the inflation. Because of this inflation, you are facing the problem, which is this savings, or your savings falls. আমি যখন ইনফ্লেশন হচ্ছে, আমাকে যদি বেশি টাকা খরচ করতে হচ্ছে, একই প্রোডাক্ট আমি পারচেস করছি, কিন্তু আমাকে কিন্তু বেশি টাকা খরচ, 5% ইনফ্লেশন মানে প্রত্যেকটা প্রোডাক্ট আমি 5 টাকা বেশি দাম দিয়ে কিনছি। তো আমি বেশি টাকা যখন খরচ করছি, আমার যেটা হচ্ছে যে আমি কিন্তু 5 টাকা বেশি খরচ করছি। আমার যেটা হচ্ছে আমি কিন্তু আপনার যেটাকে বলে যে আমার সেভিংস কমে যাচ্ছে। আমি আগে যেখানে 10 টাকা সেভ করতাম, আমি এখন ইনফ্লেশনের কারণে 5 টাকা সেভ করি। জাস্ট এটা একটা গ্রস হিসাব করছি। এখন আপনার কথা ম্যাডাম, যদি ইনফ্লেশন 5% আরো তো বাড়তে পারে, তখন আমার কি হবে? আমার এক্সপেন্ডিচার 95 থেকে 96, 97, ইভেন এটা 100 হয়ে যাবে, অর্থাৎ আমি কোনো সেভিংস নাও করতে পারি। ইভেন এক্সট্রিম লেভেলে এরকম হতে পারে, ইটস মোর দেন 100 হয়ে যেতে পারে, অর্থাৎ আমার এক্সপেন্ডিচার আমার ইনকাম এক্সিট করে যাচ্ছে। আচ্ছা, তখন আমরা সার্ভাইভ করতে পারি। ইন মোস্ট অফ দ্য কেসেস অ্যাকচুয়ালি উই স্পেন্ড ফ্রম আওয়ার সেভিংস। আমরা যখন সেভিংস দিয়ে সাপোর্ট, আমাদের যে আগে থেকে যে সেভিংসটা ছিল সেখান থেকে আমরা সাপোর্ট করার চেষ্টা করি, এবং একটা সময় দেখা যায় যে আমরা ডিস সেভিংসে চলে যায়, ধরুন আমাদের কোনো সেভিংস নাই, সেই সময় আমরা বড় করি বা এইভাবে করে কোনো না কোনো ভাবে আমি হচ্ছে গিয়ে সার্ভাইভ করার চেষ্টা করতে। এইটাই বোঝাতে চাচ্ছিলাম রিডিস্ট্রিবিউশন অফ ইনকাম। অর্থাৎ আমার যদি ইনফ্লেশন হয়, আমার সেভিংসটা ফল করছে, এবং আমার যে ইনকাম যেটা ছিল, আমি তো এইটুকু বুঝতে পারছি আমার সেভিংসটা ফল করছে, এটা নিয়ে তার কারো কোনো কোয়ারিজ নাই। আচ্ছা, সো আমার যে ইনকামটা ছিল, সেই ইনকামটা আমার যেহেতু আমার ইয়ার জন্য হচ্ছে গিয়ে আমার ইনফ্লেশনটার জন্য আমার যেহেতু সেভিংসটা ফল করছে, তো আমার যে ইনকামটা ছিল সেই ইনকামটা রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা খরচ হওয়ার কথা না, যেটা আমার সেভিংস, যে বললাম 10 টাকা সেভ করার কথা, সেটা আমি সেভ করতে পারছি না, উল্টো সেখান থেকেও আমার খরচ হয়ে যাচ্ছে। আমার কাজ, আমার তো কিছু বেসিক নিড আছে যেটা আমার ফুলফিল করতেই হবে, মানে ইটস ম্যান্ডেটরি ফর মি। তো আমাকে এই বেসিক নিড গুলো ফুলফিল করতেই হবে। তো সেইখানে হচ্ছে গিয়ে আমি আমি সেখানে যাচ্ছি। তো এটাই বলছি যে ইনফ্লেশন যখন হচ্ছে, সেখানে হচ্ছে ইনফ্লেশন যখন হচ্ছে, সেখানে হচ্ছে গিয়ে আমার ইনকাম কিন্তু বাড়ছে না। দ্য ইনকাম ইজ জাস্ট লাইক বিফোর, বাট আই হ্যাভ টু স্পেন্ড মোর ফর মাই কনজাম্পশন পারপাসেস, সো মাই ইনকাম রিডিস্ট্রিবিউট among the goods and services or among my expenditure। আমি কিন্তু সেভিংস কম করতে পারছি। সেম থিং, এটাকে আরো একটু এক্সট্রিম লেভেলে যদি চিন্তা করি, ইট উইল রিডিস্ট্রিবিউট মাই ওয়েলথ টু। ওই যে বললাম যে আমি আর চলতে পারছি না, এখন আমি আমার ইনকামটাকে আরো একটু স্পেন্ড করছি হচ্ছে গিয়ে আমার ওয়েলথ, মানে আমার যে অ্যাসেট আছে, তখন আমি সেখান থেকে কি করব? আমি এখন চলতে পারছি না, তাহলে আমার ধরেন সাপোজ গোল্ড আছে কিছু, আমি এখন আমার ইনকামে আমি যখন নিজেকে সাপোর্ট দিতে পারবো না, তখন আমি কি করবো? আমার গোল্ড যেটা আছে সেটা স্পেন্ড করবো, যে ঠিক আছে এইখান থেকে স্পেন্ড করে আমি হচ্ছে গিয়ে আপাতত চলি, যেহেতু আমার ইনকামে আমার সংসার চলছে না, বা আমি আমার বেসিক নিড যেটা সেটা ফুলফিল করতে পারছি না, তখন আমরা কি করি? ওটা সেল করে দিই।
এখন দেখা গেল তাহলে এই যে আমার যে ওয়েলথ যেটা, সেটাও কিন্তু যেই পারপাসে আমি রেখেছিলাম যেখানে স্পেন্ড করার কথা আমি সেখানে স্পেন্ড করতে পারছি, এটা রিডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। আচ্ছা, মোর স্পেসিফিকলি একটু চিন্তা করি। সাপোজ ধরেন ম্যাম আহ 9টা বাজে গেছে তাহলে। 8:57 বাজে, 8:57 বাজে, আরো 2 মিনিট পড়াবো। আচ্ছা, আর একটু স্পেসিফিকলি বলি, সাপোজ এটা আমি যে অনিয়ন মার্কেট দিয়ে এটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরেন অনিয়ন মার্কেট একটা জাস্ট একটা বেসিক এক্সাম্পল হিসেবে নেন, যে অনিয়নের প্রাইস মাঝখানে বেড়ে গিয়েছিল, এটা বুঝতে পারবেন। তো আমি বললাম যে বাংলাদেশে ধরেন প্রতিদিন অনিয়নের ডিমান্ড হচ্ছে 10 কোটি কেজি, ঠিক আছে? তো 10 কোটি আমি 10 কোটি কেজি এরকম অনিয়ন ধরেন বাংলাদেশে প্রতিদিন সেল হয়। এখন আমি একমাত্র বাংলাদেশে অনিয়নের ডিস্ট্রিবিউটর, ধরেন আপনি নিজেই ডিস্ট্রিবিউটর। এখন পেঁয়াজের দাম যদি 1 টাকা করেও আপনি বাড়ায় দেন প্রতি কেজিতে, আপনার কাছ থেকে তো আমি পেঁয়াজ কিনি। তো আপনি কিছু না করে অতিরিক্ত 10 কোটি টাকা আপনার পকেটে চলে আসলো না? আমার কিনতেই হবে, আমি বাধ্য, যেহেতু আমি ফুড কনজিউম করতে ওপর একটু হলো পেঁয়াজ দিতে হবে। আচ্ছা, পেঁয়াজের কথা বাদ দিলাম, তেলের দাম বেড়েছে, তেলটা নিয়ে বলি। তো তেলের দাম যদি ধরেন আমি একা ডিস্ট্রিবিউটর বা আপনি একা ডিস্ট্রিবিউটর, আপনি নিজেকে নিজে ডিস্ট্রিবিউটর চিন্তা করেন, আমি একাই ডিস্ট্রিবিউটর। এখন তেলের কেজিতে আমি 1 টাকা করে দাম বাড়াই দিলাম, বেশি না। তাহলে এখন যদি প্রতিদিন 10 কোটি লিটারও তেল সেল হয়, সেখানে যদি 1 টাকা প্রাইস অফ মানে ইনক্রিজ করে, হুইচ মিনস আমি কিছু না করে প্রতিদিন পকেটে 10 কোটি টাকা অতিরিক্ত ঢুকালাম। তো এই যে আমার সেভিংসটা কমে যাচ্ছে বা আমি আমার ওয়েলথটা সেল করে দিচ্ছি, করে সেটাকে আমি আমার কনজাম্পশনের দিকে স্পেন্ড করছি, এই টাকাটা রিডিস্ট্রিবিউট হয়ে যার কাছে ইনকাম হওয়ার কথা না তার কাছে চলে যাচ্ছে না, লাইক দ্য প্রডিউসার। এই জিনিসটাও কিন্তু ইনফ্লেশন যখন এক্সট্রিম লেভেলে থাকে, আমরা কিন্তু এই জিনিসটাও ফেস করবো, দেখবো যে যার কাছে ইনকামটা যাওয়ার কথা না এই ধরনের পার্সনের কাছেও কিন্তু আমার হচ্ছে গিয়ে আপনার ইনকামটা চলে যাবে, এটাও কিন্তু আমরা ওখানে যে ফেস করি। তো এটাই দেখতে পাবো। আচ্ছা, আজকে এতটুকু পর্যন্ত থাকে। কাইন্ডলি আমাকে একটু নেক্সট ক্লাসে আমি যখন স্টার্ট করব, আমাকে হচ্ছে গিয়ে একটু বলবেন যে ম্যাডাম আমরা হচ্ছে গিয়ে প্রবলেমসটাতে ছিলাম, একদম ডিরেক্টলি বলবেন, আমি তাহলে ওখান থেকে স্টার্ট করে দিব। আচ্ছা, আপনাদের যেহেতু ছিল প্রিশিডিউল, এখনো একটা হওয়ার কথা না, আমি দিয়ে দিলাম, মানে অ্যাসাইন করে দিলাম, জাস্ট গুগল অ্যাসাইন করে দিয়েছে অলরেডি, এতে গুগল ক্লাসরুমটা হচ্ছে রিফ্রেশ দেন, একটা রিফ্রেশ দিয়ে আমরা দিলেই আমরা কোশ্চেনটা দেখতে পাবো। কোশ্চেনটা পিডিএফ ফাইলে দেওয়া আছে, সো ইউ ডোন্ট নিড টু ডাউনলোড দ্যাট। কোশ্চেনটা সবাই দেখে কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করেন, তারপরে লিখতে শুরু করেন সবাই। একটা কথা হলো কি, আমাদের কি আর কোনো সিটি নেবেন না, এটাই সিটি? আর ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। আমি যদি আমার একটা তো এক্সপেকটেশন আছে এতটুকু সিলেবাস কমপ্লিট করবো, আর আমি তো প্রেজেন্টেশন নিব ভিডিও প্ল্যাটফর্মে, আপনি নিজেই মেক করে আমাকে পাঠাবেন, ইন দ্যাট কেসেস আমি আরেকটা নিতে পারি, আরেকটা সিটি আমি তো এমনি অ্যাডজাস্ট করে নিয়ে আসবো আমার ব্রেকআউট রুম অ্যাক্টিভিটিস থেকে। তো সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে বেস্ট 3 কাউন্ট করবো, যে 3টাতে বেশি মার্কস পেয়েছেন সে 3টা নিয়ে আপনার সফটওয়্যারে বসাবো, এরকম করতে পারি। ম্যাম আমাদের টাইম কি 11:05 পর্যন্ত? 10টা 5। 10:05। জি ম্যাম। আবারও বলছি 10টা 5 মানে হচ্ছে 10টা 4:59 10টা 5 মানে 10টা 5 না, 10টা 5 হওয়ার সাথে সাথে শেষ আপনি লেট সাবমিশন, এবং কোনো আমাদের যে এক্সকিউজ কোশ্চেনটা ওইখানে দেওয়া গ্রোথ রেট, অতিরিক্ত 20 মিনিটস টাইম দেওয়া আছে, সো আই উইল নট অ্যাকসেপ্ট এনি কাইন্ড অফ এক্সকিউজ। আচ্ছা, আমি একটু আপনাদের দেখাই, আপনাদের যেহেতু অনেক কোয়ারিজ থাকে, একটু গুগল ক্লাসরুমটাও দেখাই, যেহেতু এটা ওপেন করেই বসে আছে। হিয়ার ইজ ইয়ার গুগল ক্লাসরুম, আমি এখান থেকে সব কিছু মনিটরিং করতে পারি, সব দেখা যায়। যেটা আপনাদের মিড টার্ম ফাইনাল টার্মে যে সব হয়ে গেছে সেগুলো এখানে অ্যাসাইন আছে। তা আমি একটু আমাদের কোশ্চেনটাতে চলে যাই, বাকিটাতে না যাই, ক্লাস টেস্ট 1 নিচে আছে। তো হিয়ার ইজ আওয়ার কোশ্চেন। আমি এখন এই যে স্টুডেন্টদেরকে অ্যাসাইন করা, আমি চাইলে দেখতে পাবো কোন কোন স্টুডেন্টের যে ভিউ অ্যাসাইনমেন্ট এখানে দিলে আমি সব দেখতে পাবো, যে স্টুডেন্ট যখন অ্যাসাইন করবে আমি সেখান থেকে দেখতে পাবো, এটাই হচ্ছে কথা। তো কোশ্চেনটা দেখতে চাচ্ছিলাম, যেটা চাচ্ছিলাম সেখানে যাই। তো আমার কোশ্চেনটা ফার্স্টে দুটো রিটেন পার্ট আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই গ্রোথ রেট, আপনার গ্রোথ রেট নিয়ে আপনার আইডিয়া কি সেটা বলবেন, and why it's an important macroeconomic indicator, কেন একটা ইম্পর্টেন্ট macroeconomic indicator সেটা বলবেন, আপনার যেটা মনে হয় সেটাই লিখবেন। It's a question from understanding level, which means CO2. আচ্ছা, দেন কোশ্চেন করেছে যে what are the problem of real GDP to calculate the national output of an economy। আচ্ছা, ন্যাশনাল আউটপুট এটা একটু বুঝতে হবে,
একটু মাথা খাটালে অ্যান্সারটা পেয়ে যাবেন। একটু ঘুরাই করছি জাস্ট কোশ্চেন, আর কিচ্ছু না। একই জিনিস, মানে এটা আমি ক্লাসে ইভেন ডিরেক্টলি পড়িয়েছি, এই জন্যই বললাম জাস্ট একটু ঘুরায় কোশ্চেনটা করেছে, এই যা। তো এখান থেকে এটার অ্যান্সার দিব, সবকিছু তো ডিরেক্টলি লিখবো না। আচ্ছা, থার্ড কোশ্চেনটা কি করেছে দেখেন, ক্যালকুলেট দ্য নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, জিডিপি ডিফলেটর, রিয়েল জিডিপি গ্রোথ রেট অফ 2017, 18, 19 from the following information where the quantity of apple, এই যে এটা এই জন্যই আমি কোশ্চেনটা আসলে ওপেন করেছি, quantity of apple will be assumed by you and the base year is 2016. আমি অলরেডি বেস ইয়ারে মেনশন করেছি এবং 3টা প্রোডাক্ট দিয়েছি, প্রোডাক্ট গুলোর প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটিও দেওয়া আছে, একটা কোয়ান্টিটি মিসিং হুইচ ইজ অ্যাপল। এই কোয়ান্টিটিটা আপনি নিজে ধরে নেবেন, এটা আপনার ইচ্ছা আপনি কত কোয়ান্টিটি নেবেন। বাট প্লাগারিজম চেকার তো আমার আছেই জানেন, প্লাস হচ্ছে গিয়ে আমি তো কপি চেক করব। আমি যদি কারোর সাথে কারোর কনজাম্পশন বান্ডেলে মিল পেয়েছি, কনজাম্পশন বান্ডেল তো বুঝতে পারছি, কোয়ান্টিটিতে যদি মিল পেয়েছি তার মানে সেখানে আপনারা দেখা দেখি করে করেছেন। তো এটা টেলিপ্যাথি না, আবারও বলছি যে আমি লাইক এখন হচ্ছে গিয়ে মিনা যেটা চিন্তা করছে মাশফিকও একই জিনিস চিন্তা করছে, এভাবে হবে না। তো এখানে সবারই ডিফারেন্ট আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। বান্ডেল আছে। ধরে নাও বলতে ম্যাম আমরা যে কোনো ডিজিট মানে ইউজ করবো, এই তো? আপনি যে কোনো ডিজিট আপনি ইউজ করবেন, খালি নেগেটিভ হতে পারবে না, কারণ আমরা তো জানি কোয়ান্টিটি কখন মানে ওজন বা মানে ম্যাস এগুলা তো ঋণাত্মক হয় না, এটা ছাড়া আপনি যে কোনো ভ্যালু ইউজ করতে পারবেন। ম্যাম আমি একটা প্রশ্ন করতে পারি? জি 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 অবশ্যই। ম্যাম যেহেতু আপনি বলছেন যে প্লেগারিজম অবশ্যই চেক করবেন, তো আমরা তো নিশ্চয়ই বই থেকে, তো যেহেতু এটা ওপেন বুক টেস্ট, আমরা তো অ্যাটলিস্ট বই থেকে তো নিতে পারি, তাই তো? না, বই থেকে প্লাগারিজমটা বলতে কি, বই থেকে আমি ডিরেক্টলি লেখা প্লাগারিজম, প্যারাফ্রেজিং করতে পারেন, মানে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখতে পারেন, বাট একদম হুবহু বইয়ের কপিটা হচ্ছে গিয়ে এটাকে এটা ইয়ার মধ্যে মানে চেক, মানে কি বলবো, প্লাগারিজম চেকার এটা আর ইয়া করে না, পাস করে না। প্যারাফ্রেজিং বলতে বোঝায় যে আইডিয়া নিয়ে নিজের মতো করে লেখা। দেখবেন যে আমি যখন ডেফিনেশন গুলো দিই কখনোই বইয়ের ডেফিনেশন বলি না, নিজের মতো করে সে একই ডেফিনেশনটাই বলছি কিন্তু আমার মতো করে বলছি। মিস ওইটা একটা কোশ্চেন করব। এটাকে বলে প্যারাফ্রেজিং। জি বলেন। মিস সেকেন্ড কোশ্চেনটা বলতেছে হোয়াট আর দ্য প্রবলেম অফ রিয়েল জিডিপি টু ক্যালকুলেট দ্য ন্যাশনাল আউটপুট অফ কান্ট্রি হুম অফ এ কান্ট্রি। হুম এখানে আমাদের যেটা হচ্ছে ন্যাশনাল আউটপুট মানে হচ্ছে এর উপরে বেস করে এটা কি করতে হবে? এইভাবে তো এখন এখানে যে ওপেন প্ল্যাটফর্মে বলেন না আপনি, একটু আমি বলেই দিলাম কোশ্চেনটা দেওয়ার সময় যে কোশ্চেনটা আমি বই থেকেই করেছি, খালি একটু কথা এদিক ওদিক করে দিয়েছে, বুঝাইতে পারছি? ম্যাম অ্যাপেলের কোয়ান্টিটি কি আমরা প্রত্যেক ইয়ারে বিভিন্ন রকমের করে নিব নাকি একই নিব? ইটস আপ টু ইউ। আমি ডিফারেন্ট এক্সপেক্ট করি, যেহেতু সব জায়গায় দেখবেন যে কোয়ান্টিটিটাকে আমি চেঞ্জ করেছি। এখানে হয়তো কার্ডের কোয়ান্টিটিটা সেম রেখেছি, বাট মোটামুটি আমি সব জায়গায় কোয়ান্টিটি চেঞ্জ করে দিয়েছি। অ্যাপেলের কোয়ান্টিটিটা একটু ডিফারেন্ট নিলে বেটার। একই নিলে হবে কি তার ক্যালকুলেশনে একটু প্রবলেম হবে। চেঞ্জেস গুলো যখন আমরা বের করবো, স্পেশালি গ্রোথ রেটের ওই জায়গায় একটু ভ্যালুতে দেখবেন যে আপনি চেঞ্জেস গুলো খুব কম পাচ্ছেন, যেহেতু আমার ওখানে ফোরকাস্টিং করতে হয়। তো এই ক্ষেত্রে ডিফারেন্ট কোয়ান্টিটি নেওয়া বেটার, এক্স দেওয়া বোঝানোর জন্য যে এই কোয়ান্টিটিটা আপনি নিজে ডিসাইড করুন, বাট ডিফারেন্ট নেওয়া বেটার, এটাই বলতে চাচ্ছি। ম্যাম কারের প্রাইজের ওটা কি ঠিক আছে? এত হ্যাঁ ডলারই হবে? হ্যাঁ, আর এখানে টাকার কোনো ডলার? সমস্যা নেই, কোনো সমস্যা। কারের প্রাইস, গাড়ির দাম কি বেশি না? জি জি। গাড়ির দাম কি এক দুই ডলার হবে নাকি? মানে ইউএসএ তেও যদি আমি যাই 10K তে ওদের ওখানে হচ্ছে গিয়ে ইয়া পাওয়া যায়, কার পাওয়া যায়, ওই জন্যই বললাম। আমি $120 হচ্ছে অ্যাপল ফোন, না $300 পাওয়া যায় অ্যাপল ফোন, $10,000 হলে গাড়ি পাওয়া যায়, $30,000 হলে বাড়ি পাওয়া যায়, এরকম প্রাইসিং গুলা। $10,000 যারা ভাবছেন অনেক কম টাকা, একটু বাংলাদেশি টাকায় হিসাব করে দেখেন কত টাকা, তাহলেই বুঝবেন। এবং ওইটা তো বেস প্রাইস, বাংলাদেশে আস্তে আস্তে ট্যাক্স এন্ড ভ্যাট অ্যাড হয়ে ওটার দাম 30-40 লাখ টাকা দাম হয়ে যায়। ম্যাম আমরা কি জি। তাহলে মানে 3 নম্বরের কোশ্চেনটাকে ফুল লিখবো, মানে ইয়েটা কি ডায়াগ্রাম সিলি যেটা? যে কোশ্চেন করেন। আহ
কি ফুল লেখা লাগবে? আপনার টেবিল তুলতে হবে না, টেবিল তুলতে হবে না, জাস্ট আপনি বলবেন যে সাপোজ দা কনজাম্পশন ফর অ্যাপলস ফর 2016 ইজ দিস, 17 ইজ দিস, 18 ইজ দ্যাট, 19 ইজ দ্যাট, শেষ। জি এইটুকু বলবেন, বলার পরে ম্যাথ করতে শুরু করবেন। আমি ম্যাথ করাই নাই এটা ক্লাসে, যেভাবে করিয়েছি সেভাবে করবো। আচ্ছা এখন আসি, এখন তাহলে আমি মিটিং শেষ করে দিই, মিটিং মানে ক্লাস শেষ করে দিই, আপনি আপনার আরাম করে এক্সাম দেন। আই থিঙ্ক আর কোনো কোশ্চেন নাই। খাতায় যে খাতায় এক্সাম দিবেন সে খাতার উপর কষ্ট করে একটু নাম আইডি, গতবার আমি এটা খুব ফেস করেছি, কষ্ট করে গুগল ক্লাসরুমে নিজের নামে আসল নামে ফিরে আসেন, যে আমার নাম নাইমাল মাহমুদ, নাইমাল মাহমুদ যাতে থাকে। আপনি যদি আমার নাম নিয়ে লিখে রাখেন প্লে বয়, লাভার বয়, অ্যাঞ্জেল গার্ল, আমার পক্ষে খুঁজে বের করা সম্ভব না। এবং যখন আমি মার্কস ইনপুট দিতে থাকি তখন এই অ্যাঞ্জেল গার্লকে, এইসবকে, মিস্টার এক্স কে, এগুলো খুঁজে বের করা সম্ভব। অরিজিনাল নামে ব্যাক করবেন এবং খাতার উপরে যাতে নাম আইডি থাকে, নাম আইডি, কাস্ট রং টু, আজকের ডেটটা, এই 4টা ইনফরমেশন দিয়ে লেখা শুরু করেন। আর হচ্ছে গিয়ে পেজ গুলো একটা পিডিএফ এ রাখবেন, মানে একটা সরি ভুল বললাম, মানে একটা ফাইলে রাখবেন। এখন এটা আপনি কিভাবে একটা ফাইলে আপনারা ক্যাম স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপলোড করে দেন, ওইভাবেই করতে পারেন। ডিফারেন্ট ফাইল প্লিজ আপলোড করেন না, যে 10টা পেজ লিখছে 10টা পেজ আপলোড করলাম, একটা ফোল্ডারে যাতে থাকে, মানে আমি একবার ক্লিক করলে যাতে আপনার ফুল ফাইলটা ওপেন হয়ে যায়। আদারওয়াইজ ইট বিকামস ইরিটেটিং এবং কন্টিনিউটিটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। দেখা যায় যে ফার্স্ট পেজের পর থার্ড পেজ চলে আসছে, তারপর হয়তো 5th পেজ, অনেক সময় এটা ইরিটেশনের জন্য আপনার মার্কস ডিডাকশনে যায়। এবং আবারও বলছি, আজকে কোনোভাবে কোশ্চেন যেটা, এটা 45 মিনিটের 1 সেকেন্ডও বেশি টাইম লাগার কথা না। তো কোনোভাবে 20 মিনিট অতিরিক্ত সময় দাও, কোনোভাবে আমি লেট সাবমিশনের কথা শুনতে যাব না। যদি এটা হয়েছে হ্যাঁ আমাকে তো ফোন দিবেনই না, কথা আমি তো টিকাই দিতে চলে যাবো, আমাকে ফোনে পাবেনই না। তো এটা সেটা হয়েছে, এগুলো যদি আমাকে বলতে আসেন এবং যদি লেট সাবমিশন দেখি, আমি সত্যি কথা আজকে মার্কস ডিডাকশনে যাব। কম্পেনসেশন, ভালো মতো কম্পেনসেশন, প্রতি মিনিটের ডিলে হওয়ার জন্য আপনার 2 মার্কস করে আমি মার্কস কম্পেনসেশনে যাব। অর্থাৎ যার আমি লেট সাবমিশন ফার্স্ট দেবো, যদি 1 মিনিট ডিলে, তাকে আমি আউট অফ 13 কাউন্ট করা শুরু করবো। এরপরে এভাবে যাইতে হবে। এবং তার মানে 10 মিনিটের মতো ডিলে হলে আপনার ফুল, 5 মিনিটের একটু বেশি ডিলে হলে আপনার ফুল এক্সাম পেপারই ক্যান্সেল, এরকম হবে। তো এটা বুঝে আপলোড করবেন। ওকে ঠিক আছে, বেস্ট অফ লাক, তাহলে এক্সাম দেন। হ্যাঁ, আর তো কোনো কোশ্চেন নাই? ম্যাম আজকে তো এক্সাম দিলে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে তাই না হ্যাঁ ম্যাম? হ্যাঁ হ্যাঁ, এটা আর একটা ভালো কোশ্চেন করছে। আর সাবমিট করার সাথে সাথে ওইখান থেকে অ্যাটেন্ডেন্স কাউন্ট করে দেব। সো অনেকেই আছেন যারা ক্লাস থেকে অলরেডি লিভ নিয়ে ফেলেছেন, ওদেরও ওয়ারিড হওয়ার কিছু নাই। ওই অ্যাটেন্ডেন্স যখনই সাবমিশন, ওখান থেকে আসলে আমি নিব, ওটা দেখে দেখে আমি বসাবো, মার্কসটাও বসাবো, প্লাস হচ্ছে গিয়ে আমার অ্যাটেন্ডেন্স লিস্টে আপনার নামটা বসাবো। আর কাইন্ডলি একটু নামটা গুগল ক্লাসরুমে যাতে আমাদের ঠিক নামটা থাকে, এটা একটু যাতে মেক শিওর করি আমরা। আমি আপনার নিকনেমও জানি না, বা আমি আপনাদের বাসায় কি ডাকছে সেটা নামে জানি না, ফ্রেন্ডরা কি নামে, ওই নামে প্লিজ জয়েন করেন না, নিজের নামটাতে ফিরে আসেন। মার্কস ইনপুটে খুব ইরিটেশন থাকে, আপনার নিজেরই মার্কস ইনপুট ভুল হয়ে যাবে, আমার কিন্তু কিছু হবে না। আমি তখন প্রমাণ দেখা দেবো, বলবো যে ওর নাম ঠিক নেই, এক্সাম দিতে পারি নাই, শেষ। আমাকে কিচ্ছু বলবে না অথরিটি। আপনার মাঝখান দিয়ে একটা রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে, এই কাজটা যাতে আমরা না করি। ওকে, বেস্ট অফ লাক, সি ইউ অন দ্য নেক্সট ক্লাস এন্ড ইনশাআল্লাহ ইন দ্য সেশন। ভালো থাকবেন, আর দোয়া করবেন আজকে এই যে আমি যাচ্ছি ঠিক মতো যাই দিতে পারি। ওকে, খোদা হাফেজ। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।